বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে জাতীয় সংসদে বক্তৃতা হচ্ছে, সম্ভবত আপনি প্রথম দিনই বক্তৃতা করেছেন বাজেট অধিবেশনের। সো কি বললেন আপনি এই বাজেট নিয়ে? আমার প্রথম বক্তব্য হলো, দেখেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটা আপনার ডিভাস্টেড ইকোনমিক্স বা ফ্রাজাইল ইকোনমিক্স পেয়েছি এবং আমাদের প্রচুর বৈদেশিক ঋণ ছিল। তারপরে দেশের সামাজিক বিশৃঙ্খলা ছিল, পলিটিক্যাল বিশৃঙ্খলা ছিল। এমন একটা পরিবেশে আমাদের একটা 30 লক্ষ কোটি টাকা ঋণ থাকা অবস্থায়, অর্থাৎ দায়ী থাকা অবস্থায় আমরা প্রায় 9,38,00,000 টাকার আপনার বাজেটটা দিয়েছি। এই বাজেটের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এর প্রথম বৈশিষ্ট্য আমার কাছে মনে হয় উন্নয়ন বাজেট কিন্তু আবার বাড়ানো হয়েছে, প্রায় 3,16,000 কোটি টাকা উন্নয়ন বাজেট। তো উন্নয়ন বাজেট হলে হচ্ছে কি, আপনার কর্মসংস্থান বাড়ছে, আপনার মানুষের কাছে টাকা যাচ্ছে, তারপরে মূল্যস্ফীতি যদি একটু বেশিও হয় তাহলেও কিন্তু মানুষের কাছে যখন টাকা যায় সেটা পুষিয়ে নিতে পারে, আর কর্মসংস্থান তো বাড়ে এবং আপনার ইনফ্রাস্ট্রাকচারের একটা ডেভেলপমেন্ট হয় যখন উন্নয়ন বাজেট বেশি হয়। এরপরে আরেকটা দিক আছে যে এখানে বিনিয়োগের একটা বিনিয়োগ বান্ধব একটা আপনার এই বাজেটটা হয়েছে। যেমন আপনার স্টার্ট আপ প্রোগ্রাম করা হয়েছে, সেখানে লাইসেন্সিংয়ের ব্যাপারে সহজীকরণ করা হয়েছে, বিভিন্ন ট্যাক্স ভ্যাট এগুলো খুব সহজীকরণ করা হয়েছে একজন এন্টারপ্রেনারশিপের জন্য। যারা এন্টারপ্রেনারশিপ করে তাদের জন্য এটা খুব সহজীকরণ করা হয়েছে। আর আরেকটা হলো যে রপ্তানি খাতে আমাদের অন্য অন্য খাত, যেমন আমরা শুধুমাত্র গার্মেন্টস পাঠাই, চামড়া বা আরও অন্য অন্য যে খাতকে উৎসাহিত করবার জন্য যাতে রপ্তানি আয় বৃদ্ধি পায়, এটা এই বাজেটে একটা লক্ষণীয় দিক। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যে আমাদের নিত্য পণ্য, এই নিত্য পণ্যগুলো যেগুলো আমরা দেশে উৎপাদন করি, কিছু আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি, অতএব এর উৎস কর এবং আমদানি কর এটা কিন্তু কমানো হয়েছে। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যার ফলে আপনার মূল্যস্ফীতি আর মানে আপনার সহজেই লাগাম টেনে ধরা যাবে। আর বাজেটের একটা ফিলোসফিক্যাল দিক আমি দেখলাম যে 3R বলে একটা কথা আছে বাজেটে, দেখবেন যে আপনার রেস্টোরেশন, তারপরে আপনার রিফরমেশন, আর একটা হলো রিকনস্ট্রাকশন। আপনার রেস্টোরেশনের সাথে রয়েছে আপনার অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমাদের যে স্থিতিশীলতা রক্ষা করতে হবে। বাজেটে আমরা যে 9,30,00,000 টাকা দিয়েছি, প্রথমে হলো আমাদের যে এই ইকোনমিক্সটাকে আপনার রিস্টোর করতে হবে, এটাকে আবার সংস্কার করতে হবে, অর্থাৎ এই বাজেটকে আমি সংস্কারমুখী বাজেটও বলতে পারেন। এরপরে গঠনমূলক বাজেট এই জন্য বলবেন যেটা রিকনস্ট্রাকশন আছে লাস্টে। এই যে 3R পলিসিটা, এটা নিয়ে যদি বলতে হয় তাহলে দিল্লু ভাই অনেকক্ষণ কথা বলতে হবে, আমি শুধু সংক্ষেপে একটু বললাম। অর্থাৎ কোনো বাজেটে এরকম কোনো ফিলোসফিক্যাল দিক থাকে না যে ইন ফিউচার আপনার এই বাজেটটা জনগণের জন্য কি কাজ করবে। আর এই বাজেটে আপনার যে অনেকে বলছে যে ঘাটতি বাজেট, মানে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মধ্যে নাকি ঘাটতি থাকবে। তো দেখেন, আমরা বিদেশি সহায়তা, তারপরে আপনার ভিন্ন ব্যাংক থেকে, বিশেষ করে IMF, তারপরে আপনার ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এসব থেকে কিন্তু আমরা টাকা পাবো। অর্থাৎ এইটাকে আপনি যদি ঘাটতি বাজেট বলেন, হ্যাঁ, আপনি হাতে কলমে বলতে পারেন যে 2.5 লক্ষ কোটি টাকা কই থেকে পাবেন, তারও একটা হিসাব কিন্তু এই বাজেটে দেওয়া হয়েছে। তারপরে এতদিন বলা হতো যে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে কৃষক করে টাকা কোত্থেকে আসবেন, এটাও কিন্তু আপনি বাজেটে দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেমন সমাজসেবা অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, এখানে কিন্তু বলা হচ্ছে যে এই থোক বরাদ্দ, এইগুলো তো থোক বরাদ্দ, এই থোক বরাদ্দগুলো কীভাবে যাবে। তাছাড়া অর্থ মন্ত্রণালয়ে একটা থোক বরাদ্দ থাকে, সেখান থেকে এই টাকাটা আসবে আপনার। এবং এই বাজেট আপনার মনে রাখতে হবে যে শুধুমাত্র ইকোনমিক ক্যালকুলেশন দিয়ে যদি আপনি বাজেট দেখেন, কারণ আমরা সবাই জানি বাজেট কোনো আপনার
অ্যাকাউন্টিং স্টেটমেন্ট না, ইটস এ পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস যে প্রোগ্রামসগুলো থাকে সেই প্রোগ্রামসগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য যে ফিলোসফিটা রাজনৈতিক দলগুলো দেয়, অর্থাৎ ইটস এ পলিটিক্যাল ডিডস আপনি বলতে পারেন, রাজনৈতিক দলিল এটা একটা। যে বিএনপি গত এই নির্বাচনে যে সমস্ত কথা মানুষকে শুনিয়ে ভোট নিয়েছে, কি কি উন্নয়ন করবে, কি কি কাজ করবে, সেটা কিন্তু রাজনৈতিক বাজেটে, অর্থনৈতিক একটা দলিল এবং আপনার প্রতিফলিত হচ্ছে কোথায় কর বসবে এবং কোথায় বসবে না, সেটাও কিন্তু আমরা এই বাজেটে দিয়েছি। আমি দেখলাম সেদিনকার একটা পত্রিকায় লিখছে যে এই বাজেটে আপনার মানুষের বেতন অর্থাৎ রাজস্ব ব্যয় এইটা বেশি, ডেভেলপমেন্ট ব্যয় কম। অন্য অন্য দেশে নাকি এই যে রাজস্ব ব্যয় কম, ডেভেলপমেন্ট বেশি। আপনি পৃথিবীর একটা দেশ দেখান যে রাজস্ব ব্যয় বলতে আপনার আমাদের চাকরি করে সরকারের কর্মচারী, তাদের বেতন, এটাকে বলা হয় রাজস্ব ব্যয়। তো পৃথিবীর কোন দেশে যে রাজস্ব ব্যয় কম, উন্নয়ন রাজস্ব ব্যয় থেকে বেশি? কিন্তু আমি নিউজ কিন্তু পড়েছি এটা। সেজন্য আমি বলছি যে অতএব আমাদের এই বাজেটটা আপনার অবশ্যই আপনার গণবান্ধব এই বাজেট, যেহেতু নিত্য পণ্যের যেটা সবচেয়ে, এবং আরেকটা জিনিস দিল্লু ভাই লক্ষণীয়, দেখবেন প্রত্যেক বাজেটের আগে দাম বেড়ে যাচ্ছে হু হু করে, কারণ ছাড়া। ধারণা করছে যে ওই পণ্যের উপর ট্যাক্স পড়বে, ধারণা করছে। এবার কিন্তু সেটা হয়নি। কারণ কি জানেন? যে এগুলো হয় সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটটা যে বিএনপি শক্ত হাতে দমন করতে পেরেছে এই সরকার, এর কারণে এই বাজেটের আগে এবং পরে জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। এইটা হলো। থ্যাংক ইউ। ডক্টর সাজিদুল হক রুবেল, আপনি আপনার দল এই বাজেটকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমাদের হেলাল ভাই, তাকে শুভেচ্ছা এবং আপনাকে শুভেচ্ছা এবং তৃতীয় মাত্রার সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাচ্ছি যে হেলাল ভাই যেটা বলেছেন যে বাজারের একটা ফিলসফি থাকে, আসলে একটা ফিলসফি থাকে আর কি, এবং সেটা আর্থসামাজিক প্রেক্ষাপটকে নিয়েই সেই ফিলসফিটা থাকে। কিন্তু মানে একটা ফিলসফি এক জিনিস, আর এটা একটা কর্মপদ্ধতি একটা আর জিনিস। এই বাজেটের ক্ষেত্রে একটা কর্মপদ্ধতি হিসাবে আমরা দেখতে পারি এই 3Rকে। কিন্তু এইখানে যদি ফিলসফি খুঁজতে চাই, আমি এখানে ফিলসফি খুঁজে পাইছি আর কি, পাওয়া যায় আর কি। কি সেটা? সেই ফিলসফিটা কিন্তু জনবান্ধব নয়, গণবান্ধব নয়। সেই ফিলসফিটা হচ্ছে আমাদের যে গিয়ে ওপেন মার্কেট ইকোনমি এবং তার সাথে যে নিউ লিবারাল ইকোনমি আছে, সেই নিউ লিবারাল ইকোনমিকে নিয়ে কন্টিনিউ করে যাবে বিএনপি। ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে বিগত সরকার মানে মাঝখানে যে ইন্টারিম কিন্তু অনেকে তো বলেন যে এটা ওয়েলফেয়ার স্টেট নির্মাণের এই ক্ষেত্রেই হচ্ছে সবচেয়ে বড় ইঙ্গিত স্পষ্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় কষ্টের জায়গা এবং সবচেয়ে বড় একটু মানে কঠিনভাবে বলে একটু ধোকার জায়গা, যে আমরা ওয়েলফেয়ার স্টেট বলতে আসলে কি বুঝি এবং ওয়েলফেয়ার স্টেটের দিকে কি আসলে আমরা আগাচ্ছি কিনা, আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমাদের ব্যয় কতটা বৃদ্ধি পাচ্ছে আর কি। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন বিএনপি ফার্স্ট স্টার্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিল, আমার মনে আছে, মাত্র কয়েক মাস আগের কথা সবারই মনে আছে আর কি। এই 10,000 টাকার যে কৃষি ঋণ ছিল সেটা মৌকুফ করে ফেলছিল। হ্যাঁ, এইটা হচ্ছে সেই সামাজিক দায় দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে যাওয়ার দরকার, বা সাম্যের দিকে যাওয়া বা বৈষম্যহীনতার দিকে যাওয়ার একটা লক্ষণ ছিল। তো এই বাজারকে কখনো আমি বলবো না যে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার যে আপনার ফিলসফি, সেই ফিলসফির কোনো ইমপ্লিকেশন এখানে আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে যে আপনি এখন যেই দেশ যেই পরিস্থিতি পাইছেন আর কি, কিন্তু কমিউনিস্ট পার্টির বয়ান তো আপনি বিএনপির সেটা তো কাছ থেকে আশাই করব না আর কি। আমি বয়ান বলেছি, আমি অন্য কিছু বলিনি। কিন্তু সেটা প্রত্যাশাই করা উচিত না, আমার উচিত না, আমাদের কারোরই উচিত না, আমরা সেটা চাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি যে আপনি যে বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে, আপনি যে বক্তব্য দিচ্ছেন যে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করব, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তৈরি করব, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করব, ঠিক আছে, আমরা অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থনীতি যেভাবে ছিল আমরা সেভাবে চলতে দেব না। এখন অর্থনীতি সেভাবে চলতে দেব না বলার সাথে সাথে আপনার কাছে আমার প্রত্যাশার জায়গাটা তৈরি হয়ে যায় যে আপনি অর্থনীতির নতুন দিগদর্শন দেখাবেন, নতুন একটা আর্থসামাজিক প্রস্তাবনা আপনার এটার মধ্যে থেকে আসবে। এবং সেটার মধ্যে কোথার থেকে আসতেছে না, কোন জায়গায় আসতেছে না। আপনি যদি এখানে একটা ছোট্ট জিনিসের কথা বলেন, এই ক্ষেত্রে হেলাল ভাইরা আপাতত ক্রেডিট নিতেও পারেন
যে হচ্ছে বলছেন তার আলোচনায় যে আমরা মূল্যস্ফীতি কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু এই বাজেটে আপনি হচ্ছে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করবার জন্য স্পেসিফিক কি কি প্রস্তাব করছেন সেটা একটু দেখতে হবে। এটা মূল্যস্ফীতি কেন ঘটে? না, উনি যেটা বলেছেন যে অন্যান্য সময় বাজেটের আশেপাশে বা যে বাজেট ঘোষণার আগেই অনেক পণ্যের মূল্য বৃদ্ধি হয়, সেটা এবার হয় নাই। ওনারা সিন্ডিকেটটাকে এবার ঘটে কন্ট্রোল নাই, করতে কিন্তু আমি মনে করি এটা টেম্পোরারি কন্ডিশন। এই কন্ডিশন কিন্তু যে কোনো সময় হচ্ছে রিল্যাপস করবে। রিল্যাপস করবে কেন? কারণ আপনার এই জায়গায় আপনি সেখানে কি কোনো ব্লকেট দিচ্ছেন কিনা, ইনফ্লেশনটা যে হবে না সেটা কোনো ব্লকেট আছে কিনা, এইটার ক্ষেত্রে আপনি সুনির্দিষ্টভাবে কীভাবে সিন্ডিকেট ভেঙেছেন। হ্যাঁ, আপনি সিন্ডিকেট যদি না ভাঙতে পারেন তাহলে, কিন্তু আপনি কি সিন্ডিকেট ভেঙেছেন আদৌ, নাকি সিন্ডিকেটের সাথে একটা কথা হচ্ছে, যেমন এটা আমরা দেখছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে তাদের প্রথম রোজার যে হয়, রোজার মাসটা আসে তাদের 25 সালে, আমরা দেখলাম সেখানে প্রতি বছর যেমন হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন বাড়লো না আর কি। তখন সবাই একটু বলার চেষ্টা করলো ইন্টারিম গভর্নমেন্ট তো ভালো কাজ করছে, এবং কিন্তু দেখা গেল তারপরে ঠিকই বেড়ে গেছে আর কি। মানে আমার মনে হয় এক ধরনের আপোষ রাখা যে প্লিজ এই সময়কালটা একটু বাড়াও না, আগে বাড়াও বা এর পরে বাড়াও, কিন্তু ওই রমজান মাস বা রোজার মাসের ওই 30 দিনে এই ঘটনাটা যেন না ঘটে আর কি। তো ব্যাপারটা কি আপনি সেইভাবে করে কি সিন্ডিকেটের সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছেন, নাকি সিন্ডিকেটকে আপনি ভেঙে ফেলছেন? ঠিক আছে, আপনি কিভাবে করে বাজারকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার প্রস্তাবনা কি? ঠিক আছে, এটা কিন্তু একটা ঘাটতি আছে। আপনি মূল্যস্ফীতির ক্ষেত্রে হচ্ছে এই দুটো প্যারামিটার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এটা আমার বুঝতে হবে। আর একটা জায়গায় হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে উদ্যোক্তাদের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বাজেটে আমাদের অনেক কিছু আমরা পাচ্ছি, অর্থাৎ এটা অনেকটাই ব্যবসায়ী বান্ধব বাজেট। কিন্তু এটাকে কি আমি কৃষি বান্ধব বাজেট বলবো, এটাকে আমি যুব বান্ধব বাজেট বলবো, যেখানে হচ্ছে কি আমার কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আপনার তো থাকতে হবে আর কি, কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা, নতুন কোনো প্রস্তাবনা, যেমন কর্মসংস্থান ব্যাংক হতে পারে, বা এটার হচ্ছে গিয়ে বরাদ্দ বাড়তে পারে, এটার বাড়তে পারে, এটার সিলিং ছোট হতে পারে, সহজে ঋণ নিতে পারে একজন যুবক ব্যবসা করবার জন্য বা কাজ করবার জন্য। সেরকম ছোটোখাটো কাজ আমরা করতে পারছি না। আরেকটা কথা হতেছে যে আমি ওটার সাথে একমত যে রাজস্ব খরচ আর উন্নয়ন এটার সাথে তুলনা করাটা এটা আসলেই বাতুলতা মাত্র। এটা ঠিক আছে, আমি হিলাল ভাইয়ের সাথে একমত পোষণ করছি, কিন্তু যে জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখেন, শেষ কথা হচ্ছে এটা প্রচণ্ড একটা উচ্চবিলাসী বাজেট। এটা উচ্চবিলাসী বাজেট এবং এটা বাজেট ঘাটতি ঘটতে পারে, এবং সেটা পূরণ হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে মাথাপিছু যে ঋণের বোঝা আছে সেটা কিন্তু এই 1 বছর শেষে, এই ফিসক্যাল ইয়ারটা শেষ হওয়ার সাথে সাথে সেই ঋণের বোঝা কিন্তু মাথাপিছু আপনি বাড়বে। এই বাজেটের আয়তনটা সব কিছু মিলেই কিন্তু সেটা আমার বাড়তে থাকবে আর কি। ফলে এই যে উচ্চবিলাসী এই যে বাজেট, এই বাজেটটা হচ্ছে আমাদের মনে হতেছে যে অনেক বেশি হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে। মিস্টার আজিজুল বারী হেলাল। যে দেখেন, বাজেট নিয়ে তো আমি বললাম যে এটা একটা পুনরুদ্ধার এবং সংস্কারের বাজেট। উনি বলেছেন খাজনার চেয়ে বাজনা বেশি। না, দেখেন উনি যেটা বলছে এটা আপনার একটা পলিটিক্যাল রেটরিক। আমি সেই স্বাধীনতার পর থেকেই, বা আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তো আমি দেখছি যে আমরাও বাজেট পেশের পরে আমরা আগের থেকেই বলতাম যে গণবিরোধী বাজেট, এগুলো বলতাম, এইগুলো একটা পলিটিক্যাল রেটরিক। কিন্তু আপনি দেখেন যে উনি বলল যে কৃষিতে আমাদের কোনো লক্ষ্যমাত্রা মানে প্ল্যানিং নেই, আমরা কীভাবে কৃষিকে ডেভেলপ করব। উনি যে 10,000 টাকা মৌকুবের কথা বলছেন সেটাকে স্বাগত জানালেন, তাহলে ওটা একটা প্ল্যানিংয়েরই অংশ। তো এবার আসেন যে এবার কৃষিতে প্রথম সবচেয়ে বেশি ব্যয় করা হবে যে ঋণের সুদের হার। আপনি যদি বাজেটে লেখা আছে কিনা জানি না, আমি নিজে গবেষণা করে দেখলাম যে আমাদের বেশি ব্যয় হবে ঋণের সে সুদের হার, এইটা ব্যয় করতে হবে বেশি। তারপরের খাত হলো শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে, তারপরে দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে। আমাদের প্রশ্ন করতে পারেন কেন প্রতিরক্ষা খাতে দিতে হবে, এটা উত্তর দেওয়া যাবে যদি দেন যে কেন দেওয়া হয়েছে। এরপরে কৃষি খাতে 47,000 সামথিং কোটি টাকা আমরা কৃষি খাতে ব্যয় করব। কৃষি খাত বলতে শুধু এগ্রিকালচার ক্রপস বোঝায় না, এখানে মাছ আছে, মুরগি আছে, গরু আছে, এগুলো কৃষির মধ্যে। তার মধ্যে প্রায় 28,000 কোটি টাকা শুধু কৃষির জন্য ব্যয় হবে। এবং ইম্পর্টেন্ট দিক হলো যে শস্য বীমা,
তারপরে কৃষি বীমা, এটা কিন্তু খুব আমাদের দেশে আপনার ন্যাচারাল ক্লাইমেটিজে আপনার কৃষকদের অনেক ক্ষতি হয়। আমাদের যে কোল্ড স্টোরেজগুলো আছে, মানে খাদ্য গুদামগুলো, আবার কোল্ড স্টোরেজগুলো, এটা পর্যাপ্ত খাদ্য ধারণ করতে পারে না। এই ফসল যদি নষ্ট হয় তাহলে কৃষক সেখানে ইন্স্যুরেন্স করার সুযোগ পাচ্ছে, তার মানে সে ক্ষতি হলে পয়সাটা পাবে। প্রত্যেক উপজেলায় আমরা এবার একটা খাদ্য গুদাম কোল্ড স্টোরেজ তৈরি করব। এটার নাম হলো মিনি কোল্ড স্টোরেজ। আপনি জানেন যে আমরা আলু আর ধান ছাড়া কোনো কোল্ড স্টোরেজ নেই বাংলাদেশে। আমরা এবার প্রথম প্রত্যেক জেলার 2 থেকে 3টি উপজেলায় আমরা ওই যে একটা মিনি কোল্ড স্টোরেজ তৈরি করছি, যেখানে টমেটো, পেঁয়াজ, বেগুন এগুলো রাখা যাবে। এটা একটা গুড ইনিশিয়েটিভস হবে। এখন আর অনেক উপজেলায় কৃষকরা ফসলের ন্যায্য দাম না পেয়ে পুড়িয়ে ফেলছে, গায়ে আগুন দিচ্ছে, এই ঘটনা অনেক কমবে। কারণ কৃষকরা তাদের বাড়তি ফসলটা রেখে পরের বছর বিক্রি করতে পারবে। এইটা আরেকটা ইম্পর্ট্যান্ট দিক হলো, দেখেন আমাদের দেশে এখন মুদ্রাস্ফীতি আমার মনে হয় খুব সম্ভব 10% চলে আসছে। হাসিনা যখন ক্ষমতা ছাড়া তখন 16% ছিল, আস্তে আস্তে এটা 12-তে আসছে, এখন খুব সম্ভব এখনও ডাবল ডিজিটে আসছে। কিন্তু আমাদের সরকার 7.5% লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এই জন্য কিন্তু আমরা বিভিন্ন পণ্যের উপরে মদ এবং টোবাকো, লিকার অ্যান্ড টোবাকো বাদে এভরি মানে ডেইলি নেসেসিটির যে কমোডিটিসগুলো আছে এগুলোর উপরে আমরা উচ্চকর এবং আবগারি কর কমিয়েছি। এইটা হলো আমাদের বাজেটের একটা আপনার ভালো দিক। আর আপনি মনে রাখবেন যে একবারের বাজেট দিয়ে পুরো দেশকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আমাদের এই যে যাত্রাটা শুরু হলো এই সরকারের, তারেক রহমানের সরকারের যে বাজেটটা, আমি তো বললাম যে উত্তরাধিকার সূত্রেই কিন্তু আমরা একটা মানে মানে ফ্রাজাইল ইকোনমিক্স নিয়ে আমরা শুরু করেছি। 30 লক্ষ কোটি টাকা যার ঋণ, আপনার বেশি ব্যয় হবে ঋণের সুদের হার দিতে চায়। তারপর দেখেন যে ব্যাংকগুলোর কি অবস্থা, বিভিন্ন ব্যাংকের থেকেও আমাদের লোন নিতে হচ্ছে। কিন্তু এই সরকার কিন্তু কোনো টাকা ছাপায়নি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে মুদ্রাস্ফীতি হয় টাকা ছাপাইলে, আমরা কিন্তু সেই কাজটা করিনি। তারপরে আমরা দেখছি বিরোধী দল বিভিন্নভাবে, যেমন দেখেন ইসলামী ব্যাংক নিয়ে কি নাটকটা শুরু হয়ে গেল, যে আপনি ওদিন কি দেখেছেন যে গ্রাহকরা ব্যাংকের চেয়ারম্যান বা এমডি পদায়নে বা যোগদানে আন্দোলন করে। আপনি যে ব্যাংকে টাকা রাখেন, আমি দৃঢ় বিশ্বাস আপনি তো চেয়ারম্যানের নামও জানেন না, এমডির নামও জানেন না, জানার কোনো দরকার নেই। আপনি একজন বক্তা সংসদে দেখি বলছে যে না, এর আগেও গ্রাহক আন্দোলন হয়েছে। দেখেন বিসিআইসি ব্যাংক যখন এর সাথে মানে ক্লপস করলো, তখন গ্রাহকরা করছে। ফার্মার্স ব্যাংক যখন ক্লপস করলো, কারণ ওখানে গ্রাহক তখন করে। কিন্তু ব্যাংক চালু থাকা অবস্থায় যে গ্রাহকরা আন্দোলন করে, এবং এইটা যে একটা পলিটিক্যাল মোটিভেটেড আন্দোলন, আপনি যদি এইভাবে ব্যাংক ব্যবস্থার উপরে আঘাত করেন, গভর্নমেন্ট একটা চেয়ারম্যান নিয়োগ দিল, সে যদি কাজটা খারাপ করে আপনি তখন তাকে ধরতে পারেন। তার আগে আপনি গ্রাহক দিয়ে একটা আন্দোলন সিচুয়েশন তৈরি করছেন, ব্যাংকের মালিকানা নিয়ে প্রশ্ন করছেন। এইগুলো হলো আপনার আমাদের ব্যাংক ব্যবস্থাকে মানে ঠিকমতো না চালাতে দেওয়ার একটা মানে কারসাজি। এই জন্য আমি বলছি যে বর্তমান সরকারের যে ডিপ্লোম্যাসিটা কি, ইকোনমিক ডিপ্লোম্যাসি, এটা আপনি বক্তৃতায় আনেননি। আপনি আজকে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী লুক ইস্ট পলিসির অংশ হিসাবে, মালয়েশিয়া গেলেন, লুক ইস্ট পলিসি তারই অংশ হিসাবে ব্যাক টু ব্যাক ট্রিপ মালয়েশিয়া, দেন চায়না। ইটস এ ব্যাক টু ব্যাক ট্রিপ। আমি আসতাম এই প্রসঙ্গে। আপনি বাজেটে রাখছেন তো, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। মানে আমি আসতাম। এই যে মানে আমাদের দেশে এখন দরকারটা কি, যে বিনিয়োগ, কর্মসংস্থান, এইটা হলো আমাদের এখন গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান এবং বিনিয়োগ, এবং এই বিনিয়োগের জন্য জ্বালানি খাত রয়েছে, আপনার টেকনোলজি প্রযুক্তি খাত রয়েছে, তারপরে শ্রম বাজার, তারপরে আপনি জানেন যে ওখানে আপনার চীনে দানিয়েলে মনে হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা অ্যানুয়াল মিটিং হচ্ছে। সেইখানে আপনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম একটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটা ফোরাম করা হয়েছে, সেখানে যারা বিনিয়োগ করবে আমাদের দেশে। এবং আপনি জানেন যে আমাদের দেশে
পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ এই দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের এবং খুব ভ্যালিয়েন্ট এফোর্টস এই 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 সব কিছুর জন্য। তারপরে চীনের সাথে আমাদের বাজেট মানে বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট আছে। এই ট্রেড ডেফিসিটও কিন্তু কমিয়ে আনার জন্য আমরা কি কি রপ্তানি করতে পারি। তারপরে চীন কিন্তু বাংলাদেশের অনেক চায়না কোম্পানি আছে বাংলাদেশে, আপনি দেখবেন। এখন আমি দেখলাম চায়না ইকোনমিক জোনও একটা করা হয়। চায়না ইকোনমিক জোন আগেও ছিল, আবারও এটা আরও করা হচ্ছে। জাপান ইকোনমিক জোন আছে। আবার মালয়েশিয়ার শ্রম বাজার তো খুব সম্ভব 24 সাল থেকে বন্ধ, কিন্তু আমাদের মালয়েশিয়া কিন্তু বাংলাদেশে একটা বিরাট শ্রম বাজার রয়েছে। সুতরাং আমরা এখন ইকোনমিকটাকে ভাইব্রেন্ট করবার জন্য আমরা বাজেট তো দিয়েছি। এবং দেখেন চায়না আপনার এই পৃথিবীতে যে আপনার কোল্ড ওয়ার, যেটা সেই আমেরিকা রাশিয়া কোল্ড ওয়ার শেষ, এখন কিন্তু আমেরিকা চীন সাথে যুক্ত হয়েছে রাশিয়া এবং ভারত। আর এই তার মানে ওয়ার্ল্ড পলিটিক্সের ভর কেন্দ্র, ইকোনমিক্সের ভর কেন্দ্র এশিয়া। এখন সেই এশিয়ায় এখন আমরা অবশ্যই আমাদের ভালো যেটাই হবে, কারণ চায়নার বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার অভিজ্ঞতা রয়েছে, প্রচুর ইনভেস্টমেন্ট ছিল। এবং আমাদের দল প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার কার্যত যখন ক্ষমতায় আসলেন, প্রথম তিনি চীন সফর করেন। আমাকে একজন বলছে চীন টকশোতে যে মিশর, আমি দেখলাম মিশরে তিনি যখন প্রেসিডেন্ট ইলেকশনে মানে প্রেসিডেন্ট হলেন তখন গেলেন, কিন্তু ডিফ্যাক্টো প্রেসিডেন্ট যখন, তখন তিনি প্রথম চায়না গিয়েছিলেন। এবং চায়নার থেকে আমাদের ইকোনমিক সহায়তা, আমাদের মিলিটারি সহায়তা আমরা সবচেয়ে বেশি পেয়েছিলাম। আমরা আমাদের সেই নেতার নীতি অনুসরণ করে আমরা যে বর্তমানের যে লুকিস্ট পলিসি, এখানে আমরা লুকিস্ট এবং কারো কারো মতে যে আপনারা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। আপনি 4টে দেশের নাম বলেছেন যে এরাই এখন মাল্টিপোলার মাল্টিপ্লেয়ার, যেভাবে বলেন না কেন তারা প্লেয়ার ঝুঁকে পড়ছে। অন্যরা কিভাবে নিচ্ছে সেটা একটু দেখতে হবে। এই আলোচনা হচ্ছে কমিউনিস্টের কাছেই যাচ্ছি আমি, যে আপনি শেষ করেন। আমি ঝুঁকে পড়ছি এই কথাটা বললে একটু বায়াস মনে হয়। আমরা বলছি যে আসলে আমাদের যে নীতি, যে বাংলাদেশ ফার্স্ট, এর অর্থ কি? এর অর্থ হলো যে আমাদের স্বার্থ আগে। বাংলাদেশ ফার্স্ট মানে বাংলাদেশ প্রথম, কিন্তু এর ভিতরে লুকিয়েছে বাংলাদেশ স্বার্থ প্রথম। তা আপনি দেখেন যে 4টে শক্তির কথা বললাম, তাই না? আমাদের যুক্তরাষ্ট্রের সাথে অনেক আলোচনা আছে, অনেক কিছু সম্পর্ক ভালো। আমি ওই আলোচনা চাই, আমি শুধু এশিয়ার আলোচনার মধ্যে রয়েছি। সেখানে চীনের সাথে আমার স্বার্থটা ইকোনমিক স্বার্থ, এবং চীন তো আমার মনে হয় একটা পলিটিক্যাল নিরপেক্ষ দেশ। এরা এই ব্যবসা বাণিজ্য, এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এইগুলোই তারা আছে। আর আমাদের দরকার তো তাই। সেই জন্য আমি সরকারের মুভটাকে আমি স্মার্ট মুভ মনে করি। আমার ধারণা এখানে আমি জানি না, মনে হচ্ছে যে উনি আপনাকে সমর্থন হয়তো করুন, ডক্টর সাজিদুল্লাহ গ্রুপ। আচ্ছা, ধন্যবাদ। এইখানে হেলাল ভাইয়ের সাথে আমার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মত পার্থক্যের জায়গা হচ্ছে যে পৃথিবী তো অনেকখানি বদলে গেছে। একটা সময় হচ্ছে গিয়ে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উষ্ণ সম্পর্ক ছিল, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল আর কি। তখন একটা ভিন্ন জিও পলিটিক্যাল অ্যারেনা ছিল। এখন এই বদলে যাওয়ার সময় চীন, আপনি সেটা বলছেন অবশ্য, চীন, রাশিয়া, ভারত, সাথে ব্রাজিলকে সাথে নিয়ে, সাউথ আফ্রিকাকে সাথে নিয়ে তারা হচ্ছে ব্রিক্স তৈরি করে একটা আলাদা ডলারের এগেনস্টে আলাদা একটা মেরুকরণ তৈরি করছে আর কি। ফলে চীন এখন হচ্ছে রাজনৈতিক নিরপেক্ষ দেশ নয়। চীনের একটা রাজনীতির জায়গাটা খুবই শক্তিশালীভাবে চীন এখন রাজনীতির জায়গাটা আর দিকে অগ্রসর হচ্ছে। আর চীন যত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, যত বেশি সে পৃথিবীতে হচ্ছে দেখা যাচ্ছে আস্তে আস্তে ইকোনমিক্যাল সুপার পাওয়ার হয়ে উঠতেছে, তত বেশি চীনের সাথে যার হস্টিলিটি বাড়তেছে, শত্রুতা বাড়তেছে, তার সেটা হচ্ছে আমেরিকা। ফলে আমেরিকা এই জায়গায় চীনকে আটকাতে চায়। হ্যাঁ, চীনকে সে আটকাইতে চায়, এবং আটকাইতে চাওয়ার জন্য তার অনেক ধরনের কারবার রয়েছে পুরো এশিয়া মহাদেশ জুড়ে, এবং পুরো সাউথ ইস্ট এশিয়া জুড়ে কিন্তু সেখানে একটা বড় ধরনের কারবার তার রয়েছে। এবং সেই কারবারের পার্ট হিসাবে কিন্তু বাংলাদেশের ঘাড়ে একটা চুক্তি চাপিয়ে দিয়েছে।
সেটা হচ্ছে গিয়ে এআরটি বা বাণিজ্য একটা চুক্তি। এই বাণিজ্য চুক্তির মধ্যে কিন্তু এমন কিছু জায়গায় হচ্ছে গিয়ে বাংলাদেশের তদানীন্তন সরকার স্বাক্ষর করে বসে আছে, এবং এমন কিছু বিষয় রয়েছে যেটা এখনো আপনারা রিভিউ করেন নাই, সেগুলাকে আপনারা বাদও দেন নাই, হ্যাঁ, সেগুলো বাদ দেবেন বলেও কিছু বলেন নাই। আপনাদের হাত পা কিন্তু অনেকখানি বাধা। চীনে আপনি অবশ্যই, যদি আপনি সত্যিকার অর্থে সবার আগে বাংলাদেশের কথা ভাবেন, হ্যাঁ, বাংলাদেশের তারেক রহমান ডায়লগটা ছিল সবার আগে বাংলাদেশ, যেমন আমেরিকার ট্রাম্পের ডায়লগ ছিল আমেরিকান ফার্স্ট। তো আমেরিকা ফার্স্টের জায়গায় কিন্তু ওই বাণিজ্য চুক্তির মধ্যে ইমপ্লিকেশন হয়েছে আর কি, কিন্তু সবার আগে বাংলাদেশ এটা ওই বাণিজ্য চুক্তির মধ্যে ইমপ্লিকেটেড হয় নাই। ফলে ওই বাণিজ্য চুক্তির ভেতরে আপনি থেকে আপনি আসলে কতটা মানে চীনের সাথে যে আপনি 16-17টা চুক্তি করতেছেন সেটা কতটা আপনি কাজে নেবেন, আর করলে তার প্রতিক্রিয়া কি হবে? করলে তার প্রতিক্রিয়া কি হবে। এর মধ্যে একটা ঘটনা, হঠাৎ করে কিন্তু রাষ্ট্রদূত, আমেরিকার রাষ্ট্রদূত কিন্তু দেখা করেছে বা কিছু একটা বলছে। বেশ কয়েকজন রাষ্ট্রদূত দেখা করেছেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই দিনে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত দেখা করেছেন আর কি। তো আমরা তো আমেরিকাকে ভুলতে পারি না, বিশেষ করে নির্বাচনের পর। উনি কিন্তু খেলা প্রসঙ্গে একটা মজার কথা বলেছেন যে আমেরিকার পক্ষে বাজি ধরলে পস্তাতে হয় না, পস্তাতে হয় না, আদারওয়াইজ পস্তাতে। এটা বলছেন, খুব ভালো কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই কথাটা আবার ভুলে যাওয়া যাবে না যে বিএনপি নির্বাচনে জিতার পর এই ফেব্রুয়ারিতে সব দেশ অভিনন্দন জানাইছে, আমেরিকাও অভিনন্দন জানাইছে। আমেরিকার সে অভিনন্দন বার্তাটা, ঠিক আছে, যেটা আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অভিনন্দন বার্তাটা, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর কি। তো সেটা মাথায় রেখে এই মুহূর্তে তারেক রহমান যে মুভটা করেছেন, যে মালয়েশিয়াতে মুভ করা, এই মালয়েশিয়া থেকে চায়নায় মুভ করা, এটা খুবই আমার মতে স্মার্ট মুভ। কিন্তু স্মার্ট মুভ হলেও আমরা যেহেতু হচ্ছে একটা ট্রিটির মধ্যে আটকে গেছি, সেটার ক্ষেত্রে আমার মনে হয় হচ্ছে গিয়ে কিছু আলোচনা প্রয়োজন ছিল, কিছু রিভিউ করা প্রয়োজন ছিল। রিভিউ না করলে হবে কি, আমার কাছে শেষ পর্যন্ত এটাই মনে হবে দিন শেষে যে এটা মনে হয় এক ধরনের জনতুষ্টি। কেউ কেউ বলতে পারেন যে উনি আগে ভারত যায়নি, আগে চীনে গেছে, এইভাবে করে তিনি একটা রাজনীতিকে স্ট্যাবল করার চেষ্টা করছেন। কিন্তু সত্যিকার অর্থে বাণিজ্য সে তো ভাবাবেগ মুক্তভাবে চলতে হবে। সত্যিকার অর্থে যেমন হচ্ছে গিয়ে আপনার ছোট্ট একটা কথা বলি আর কি, এটা যদিও হচ্ছে খুব রিলেটেড, আপনি যেহেতু কৃষির কথা বলছেন, কৃষির ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি আপনি অনেক কথা বলছেন, কিন্তু কথা বলতে গিয়ে একটা জিনিস, ছোট্ট জিনিস দেখেন যে ওই যে কৃষকের যে সার কিনতে হচ্ছে, যে সারের দাম আছে, তার যে ডিজেল কিনতে হচ্ছে, ডিজেলের যে দাম আছে, তার যে বীজ কিনতে হচ্ছে, সে বীজের যে দাম আছে, এইগুলো জায়গায় কিন্তু হচ্ছে কিন্তু সাবসিডাইজ করা সম্ভব হয় নাই। আর সাবসিডাইজ করা কঠিন কেন হচ্ছে বিএনপির জন্য, এবং আগামী দিনে আরও কঠিন কেন হবে, কারণ আগামী দিনে কিন্তু আপনি এই জায়গায় অনেক জায়গায় বাউন্ড আছেন, অনেক ধরনের কৃষি পণ্যের ক্ষেত্রে আপনার হচ্ছে কারণ বাউন্ডিংয়ের মধ্যে ফেলায় দেবে আপনার ওই ট্রিটি। ফলে আপনি এই যে বাজেট নিয়ে ইমপ্লিকেশন করবেন, করে যে আপনি রিকনস্ট্রাক্ট করতে চান, আপনার রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি তো হচ্ছে রিকনস্ট্রাকশন না করে আপনি আরও রিল্যাপস করার পসিবিলিটি আপনার রয়ে যায় আর কি। এই বিষয়টি হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে। আরও দুটো চুক্তির কথা আমরা শুনছি, একটা নাম হলো আকসা, একটা নাম জিএসএমওনিয়া, হ্যাঁ জিসোমোনিয়া। তো এই চুক্তিগুলো করলে তো হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রেসিডেন্ট জিয়া, যে কথা আপনি বললেন, ঐতিহাসিক রেফারেন্স দিলেন, যে তিনি চীনের সাথে যে মিলিটারি আমাদের ইকুইপমেন্টগুলো যেগুলো আমরা সাধারণত চীন থেকে কিনতাম, এই জায়গা থেকেও তো আস্তে আস্তে আপনাকে পিছপা হতে হবে, এবং আরও বেশি দামে তখন হচ্ছে কি আপনার ওই আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রি বা ওয়ার ইন্ডাস্ট্রি থেকে আপনার হচ্ছে গিয়ে জিনিসপত্র পারচেস করতে হবে আর কি। ফলে সব কিছু মিলিয়ে খুবই প্রশ্ন সাপেক্ষ হচ্ছে গিয়ে এই মুহূর্তে এই চীন সফর বা সফরের সফলতার জায়গা। আবার মালয়েশিয়ার ক্ষেত্রে একটা অভিনন্দনের ব্যাপার আছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা বন্ধ হয়ে গেছিল, যে এটা চালু করতে পারেন নাই। যদি আমরা শুনেছিলাম তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, ডক্টর ইউনুস, তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, এত ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিলেন যে আমাদের কোথাও কর্মসংস্থান বাড়াতে পারেন নাই আর কি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে রেমিটেন্সের বৃদ্ধি করার ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে প্রথম স্ট্রোকেই মালয়েশিয়া একটা পজিটিভ ভাইব আনছেন আমাদের পিএম, এটা একটা অভিনন্দনের বিষয়। জি মিস্টার হেলাল।
দেখেন রুবেল ভাই যেটা বলছেন, আমেরিকার প্রশ্নটা টেনে আনছেন আপনি। এই যে মে মাসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনে সফর করেছিলেন, তখন আমি এই যে সাউথ চায়না মর্নিং পোস্ট একটা পত্রিকা ছিল, তখন আমি দেখলাম লেখলো যে কোঅপারেশন অ্যান্ড কম্পিটিটিভ, সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক, কম্পিটিটিভ অ্যান্ড কোঅপারেশন, তাই লেখা ছিল। আগে প্রতিযোগিতা, তারপরে সহযোগিতা এবং এবং পারস্পরিক নির্ভরতা, এটা আমি দেখেছি। তার মানে যে সম্পর্ক চীন এবং ইউএসের ভিতর যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল, এই সফরের মাধ্যমে কিন্তু অনেকটা কুল ডাউন হয়েছে। এবং আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত, কয়েকটা পত্রিকা পড়ে, বিশেষ করে সাউথ চায়না মর্নিং পোস্টটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্বে চীন এবং আপনার ভারত, ইউএসএ, তারা তাদের গ্রেটনেস বজায় রাখবে একটা সহযোগিতার মাধ্যমে এবং কম্পিটিশনের মাধ্যমে। এবং আমি দেখলাম যে ওয়ান চায়না পলিসিতে পর্যন্ত ট্রাম্প একমত জানিয়েছে, যদিও তাইওয়ানের বিষয়টা এখনও রিজার্ভেশন মৌলিক বিষয় হিসাবে, মৌলিক যে সমস্যা, এইটা বিষয় যুক্তরাষ্ট্র রিজার্ভেশন দেখিয়েছে। সুতরাং আপনার চীন সফর মানে ইউএসএ অ্যানয়েড হচ্ছে এমন কোনো বিষয় না, কিন্তু চীনের সাথে ইউএসএর সম্পর্ক আগের যে কোনো দশকের তো এখন ভালো। শুধুমাত্র যে ৭১ যে সম্পর্ক ছিল চীনের সাথে আমেরিকার, ওই সময় সম্পর্ক ভালো ছিল, এটা তো অন্য একটা প্রেক্ষাপট। এখন কিন্তু আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, পত্রিকা নিউজ বা আপনাদের টকশো আমি দেখি যেটা বুঝি, যে বাংলাদেশের সাথে চীনের সাথে এখন আমেরিকার সম্পর্ক অনেক, যদিও শুল্ক এখনো কমায়নি চীনের সাথে, কিন্তু সম্পর্ক এখন অনেক ভালো। আর একটা জিনিস হলো, দেখবেন যে চীনে গেলে আমার লাভটা কি? আপনি রোহিঙ্গার সমস্যা সমাধান করতে পারবেন। আমি আপনার ওই যে ক্যাপস্টন কোর্সে গেছিলাম, ক্যাপস্টন কোর্সে যে দেখি, আপনার এই টকশোতে আমি বলেছি একবার যে আমাদের ওইখানে রোহিঙ্গাদের সংখ্যা উখিয়া টেকনাফে বেড়ে গেছে প্রায় ১২ লাখ। সেদিনকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী বলল সংসদে ১১ লাখ সামথিং। আমি নিজে দেখেছি সরকার হিসাব মতে ১২ লাখ সামথিং, স্থানীয় জনগণ বলেছে ১৫ লাখের উপরে, আর বাঙালি ৪ লাখ, তাও তারা মাইগ্রেট করছে সমতলে। তাহলে এই 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 উখিয়া টেকনাফটা আপনি তো রোহিঙ্গাটা তো আপনি আরেকটা বার্মা হতে চলেছে, আরেকটা আরাকান হতে চলেছে। তো এখন এই সমস্ত রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আপনি যত ডায়ালগ করেন, যত কিছুই করেন, আপনাকে কিন্তু একটা মিলিটারি ফোর্স এখানে দরকার হবে। সেই মিলিটারি ফোর্স আপনার কতটুকু আছে আপনি জানেন, যে এখন আমাদের যে সামরিক যে পাল্লা, সেটা টিল্টেড ডাউন, আমরা নিচের দিকে এখন বার্মার থেকেও। এটা নিয়ে অনেক কথা বলা, 78, 92-তে আমরা ছিলাম উপরে, এখন হয়ে গেছে আমরা নিচেই, এই শেখ হাসিনার সাবসার্ভিয়েন্ট পররাষ্ট্রনীতির কারণে। এখন যদি আপনি চায়নাকে ইনভলভ করতে পারেন এইখানে, চায়নার কথা আরাকান আর্মিও শোনে, মিয়ানমার আর্মিও শোনে, এটা আপনি সবাই জানেন, দুই পক্ষ এই চায়নার পক্ষে। কিন্তু চায়না নিজেকে সেভাবে এনগেজ করবে কিনা এই জায়গায়, আপনি যদি করতে পারেন, আমি তো বললাম ইটস এ স্মার্ট মুভ। তারপরে এইখানে যদি আপনি আসিয়ানের মেম্বার হতে পারছেন না, মানে আপনার জিওগ্রাফির কারণে, সুতরাং সেখানে মালয়েশিয়া আসিয়ানের একটা ইম্পর্টেন্ট দেশ, সেখানে যদি আপনি আলোচনাগুলো তুলতে পারেন এবং তাদেরকে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, তাহলে অন্তত আমাদের এই যে মানব ভাগাড়ে পরিণত হচ্ছে আমরা এই পাশে, আর ওই পাশে আসাম, তো ওটা তো আমি আলোচনা আনছি না এখন, পুশিনের যেটা বলছেন, মানে যেটা আমরা এখন আলোচনা আনিনি। সুতরাং এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও কিন্তু আপনার এই সফরটা অত্যন্ত। এমনিতে যেহেতু আপনি পুশিনের প্রসঙ্গটা বললেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে নাকি, বা ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অবস্থা ছিল সেটাই কন্টিনিউ করবে? অনেকে মনে করছেন যে নির্বাচনের পরে মনে হচ্ছিল যে সম্পর্কটা একটু দুদিক থেকেই উষ্ণ করার একটা প্রয়াস আছে। ভারতের কথা বলছেন? না, আমি বলছি দুদিক থেকে। অনেকে মনে করছেন দুদিক থেকেই একটা উষ্ণ করবার চেষ্টা ছিল নির্বাচন এবং বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু এখন আবার কেউ কেউ মনে করছে যে, আপনার যাই মনে করেন, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি এবং অভিজ্ঞতা থেকে বলছি, আরো অনেক টেলিভিশনে বলেছি
যে ভারত বাংলাদেশ সম্পর্ক হলো জন্ম থেকে জ্বলছির মতো। এটা আমি ছোটবেলার থেকে সবসময় দেখছি যে মানে কি হেট অ্যান্ড লাভ? হেইট অ্যান্ড লাভ আমি অল টাইম হেইটই তো দেখি, জন্ম থেকে জ্বলছি মানে কি আমরা হেইটের মধ্যেই আমি তো দেখি সবসময়। না, জ্বলেও অনেকে আনন্দ পায় না। সেটা অন্য জিনিস। আমি নিজে দেখলাম যে আপনি পুশিন করলেন, আপনি সাপ ছেড়ে দেবেন, আপনি কুমির ছেড়ে দিবেন, আপনি আমার দেশের রাজনৈতিক সময় মন্তব্য করবেন, এটা আপনি করতে পারেন। ওয়ার্ল্ড পলিটিক্সে যেহেতু আপনি প্রথম সারির দেশ, আপনি করতেই পারেন। কিন্তু আমি তো আমার স্বার্থটা দেখব। আপনার সাথে আমার সম্পর্ক তো খারাপ না, কিন্তু আমার এই মুহূর্তে দরকার কি ইকোনমিক ভাইব্রেন্ট এবং বিনিয়োগ এবং চীনের যেটা অভ্যাসটা আছে। কিন্তু ভারত এই ধরনের কোন অভ্যাস তো নেই যে তার বন্ধুপ্রতিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা বা কিছু করা, এরকম কোনো আপনি কি দেখেছেন? নেপালকে সহযোগিতা করেছে, নেপালকে বা ভুটানকে বা আগে এখন যেগুলো দেশগুলো তাদের সাথে নেই, যখন ছিল তাদের কি করেছে? বরঞ্চ এখন দেখি আমি এটা এও দেখলাম যে ভারত যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে তেল কিনছিল আমেরিকাকে বাদ দিয়ে, এখন কিন্তু আর কিনবে না। এখন সে আমেরিকার সাথে সম্পর্ক সেটা করেছে, এখন কিন্তু রাশিয়ার থেকে তেল কিনবে না। সুতরাং চীনে যাওয়ার ফলে যে আমেরিকা অ্যানয়েড হবে বাংলাদেশে এমন কিছু না, আর ভারত যে অ্যানয়েড হবে তাও কিছু না। কারণ কি, বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা সিদ্ধান্ত নিব আসলে আমাদের কি করতে হবে। আগে পিছিয়ে কার কাছে গেলাম এটা ইম্পর্টেন্ট আমার কাছে। এখন একটা সরকার আসলো, তিনি একটা দেশে যাবেন, নিশ্চয়ই তার ইকোনমিক ডিপ্লোমেসি বলতে পারেন এটাকে। এই সফরটাকে আপনি টোটাল ইকোনমিক ডিপ্লোমেসি বলতে পারেন। অন্য কোনো দেশে গেলে সেটা কি ইকোনমিক ডিপ্লোমেসি হতো? জিলদুর ভাই আপনি বলেন, ইকোনমিক ডিপ্লোমেসি হতো? আমার তো মনে হয় আমার দরকার এখন ইকোনমিক্সটাকে স্ট্রং করা, তাই না? সেই স্ট্রং করার জন্য আমরা যে মুভটা করলাম, স্মার্ট মুভ, এবং এটা ইকোনমিক ডিপ্লোমেসি একটা দিক। ডক্টর বেল, এটা একটা ফ্যান্টাস্টিক মুভ। যাই হোক, স্মার্ট মুভ হতে পারে, তবে আপাতত এটা রিয়েলিস্টিক আমরা স্মার্ট ফ্যান্টাস্টিকের মধ্যে না থেকে ওভারঅল সরকারের পারফরমেন্স ডোমেস্টিক, মানে আমরা আবার প্রসঙ্গটা একটু অন্য জায়গায় চলে গেলাম আর কি। সামগ্রিক একটা পারফরমেন্সের জায়গায়, সামগ্রিক পারফরমেন্সের জায়গায় আসলে 4 মাস পার হলো, 4 মাসে আমরা তাকে ফেল বলতে পারি না। ঠিক আছে, তাকে ফেল বলা যাচ্ছে না, কারণ সে কোন গ্রাউন্ডের উপর দাঁড়ায় আছে আর কি। যে গ্রাউন্ডের উপর দাঁড়ায় আছে সেখানে যে সে উপাত্ত বা উপাদানের উপর দাঁড়ায় আছে, সেই উপাদানগুলো আসলে তো খুব বেশি মানে শুভ না আর কি। সেগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলো নেগেটিভ। সরকারের দিক থেকে জনগণকে ইরিটেট করে এরকম কোনো কাজ এখন পর্যন্ত জনগণ ইরিটেটেড হয় নাই, কিন্তু এটা একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পর্যন্ত জনগণ হচ্ছে, বাংলাদেশের জনগণের মাঝে মাঝে খুব চমৎকার তার ধৈর্য শক্তি দেখা যায়। তো এখন পর্যন্ত জনগণ হচ্ছে খুবই হচ্ছে মানে ইরিটেশনের জায়গাটা যায় নাই, তবে তাকে ইরিটেট করবার জন্য নানা ধরনের প্রভোকেশন দেওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে তাদের খুব ভালো ভালো বড় বড় প্রভোকেশন, বিপ্লবেরও ডাক দিয়ে দিচ্ছে। গতকাল তো দেখলাম যে হচ্ছে বিপ্লবেরও ডাক দিচ্ছে আর কি বিরোধী দলের নেতা। তো তার আরেকটা বিপ্লব অনিবার্য এরকম ডায়লগ দিচ্ছে। তো এরকম ডায়লগে হচ্ছে কোনো কাজ জনগণের মধ্যে হচ্ছে না। আপনাদের কাছ থেকে হাইজ্যাক হয়ে গেছে বলছে যে বিপ্লব আবার ওরা করলো কবে? সেই জন্য বললাম কি হাইজ্যাক করে ফেললো নাকি আপনাদের বিপ্লব ওরা করলো কবে? ওরা আজ পর্যন্ত কোনো বিপ্লব করে নাই। ঠিক আছে, আর 24-এ যেটা ঘটেছে, যে গণ অভ্যুত্থান ঘটেছে, জন অভ্যুত্থানের সময় শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছে যে এটা জামাত করতেছে, আর জনগণ বলছে না এরা জামাত করে না। ঠিক আছে, এবং জামাত করে না বিশ্বাস করেই জনগণ কিন্তু এই গণ অভ্যুত্থানে নেমেছে। যখন জানতো যে জামাতের নেতৃত্ব হচ্ছে, তা জনগণ নামতো না আর কি। ফলে যা তিনি বলে যে দ্বিতীয় আরেকটি বিপ্লব অনিবার্য, তো আপনি একটি বিপ্লবই করতে পারেন না, এবার আরেকটির কথা বলেন কেন আর কি। এবং জনগণের মধ্যে এগুলা কোথায় আমি দেখছি যে কোনো হাইপটা উঠছে না। অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিরোধী দল অনেক সময় টু আর্লি অনেক কথা বলতেছেন। দেখেন হচ্ছে 180 দিনের মধ্যে আপনার হচ্ছে সংবিধান পরিষদের সভা করতে হবে, তারপর 6 মাসের মধ্যে ইমপ্লিকেশন করতে হবে, এরকম যে কট্টর কট্টর কথাবার্তা আছে আলী রিয়াজ থেকে শুরু করে ডাক্তার শফিক এবং ওদিকে নাহিদরা বলে আসছে, বলার পরে কিন্তু আস্তে আস্তে একটু হাসির পাত্রের মতো অবস্থা হয়ে যাচ্ছে। কারণ রিয়েলিটি একটা ভিন্ন জায়গায়, বাস্তবতা হচ্ছে ভিন্ন খাতে চলে গেছে। ফলে এই জায়গাটার ক্ষেত্রে আমার মতে হচ্ছে এখন পর্যন্ত সেই সংস্কারকে নিয়ে হচ্ছে জামাত এনসিপির যে মুভ করবার কথা, সেই মুভে জনগণ বা হালে সেভাবে পানি পাচ্ছে না, জনগণের সেভাবে রেসপন্সটা
তারা পায় নাই, হালি পানি পায় নাই। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে কেন পায় নাই, সেক্ষেত্রে বিএনপির বলা যায় যে পারফরমেন্সের কারণেই জনগণ এখন অতটা অসন্তুষ্ট না। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মেনে নিয়ে আরেকটা জায়গায় আসতে হবে। বিএনপি আসলে খুব বেশি জনতুষ্টিমূলক বা পপুলিস্ট অনেক কিছুই করছেন, এবং কখনো কখনো যেমন পপুলিস্ট সিদ্ধান্ত, ছোটোখাটো পপুলিস্ট সিদ্ধান্ত নিয়ে রিস্কি জায়গায় চলে আসতেছেন আর কি। সেটা পরে কীভাবে এই রিস্কটা হচ্ছে তারা কভার করবে যেমন সেটা জানা যাচ্ছে না। যেমন এই বাজেটের ক্ষেত্রে অনেক জায়গাটা রয়েছে আর কি। আপনার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আসলে বাস্তবায়িত হবে না, ঠিক আছে, লক্ষ্যমাত্রা বাস্তবায়িত করা সম্ভব না। তো এরকম, এটা একটা ছোট্ট কথা বললাম আর কি, এরকম আরও অনেকগুলো জায়গা আছে। কিন্তু আরও একটি কাজ আমরা দেখছি যে হলো বিএনপির তরফ থেকে, যে সবাইকে খুশি করার, সবাইকেই খুশি করা, মানে জামাতকেও খুশি করতে হবে, আমেরিকাকেও খুশি করতে হবে, কমিউনিস্ট পার্টিকে, কমিউনিস্ট, হ্যাঁ আমাদেরকেও খুশি। কৃষকদের তো ঋণ মকুব করে দিল, আমরাও তো একটু একটু খুশি হয়েছি যে ঋণ মকুবটা করার পরে আর কি। তো সবাইকে খুশি যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে। আপনাকে আগে এটা ধরে নিতে হবে। আমরা শেখ হাসিনার একটা ডিপ্লোমেসি সবাইকে নিয়ে বাংলাদেশ, সেই ডিপ্লোমেসি করছিলাম, এটা একটা বড় ফাঁদ তৈরি হয়েছিল, যে সে কিন্তু একেবারে সাপে নেলের মতো খেলা। একবার হচ্ছে আমেরিকার সাথেও সে সম্পর্ক তৈরি করছে, টিকফা চুক্তি করতেছে, এবার ঠিক কিছুদিন পরে সে আবার ইউরেনিয়াম নিয়ে আসার জন্য বা আপনার হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার চেষ্টা, মানে আমেরিকা রাশিয়াকে দুই পাশে লেগে খেলছে, ভারত চায়নাকেও দুই পাশে রেখে সে খেলা খেলেছে আর কি। এবং তখন তো তাদের লোকরা খুব বলার চেষ্টা করতো, বিশাল ডিপ্লোমেসি, বিশাল ডিপ্লোমেসি। আমরা তখন বলতাম এটা ফাঁকা ডিপ্লোমেসি, যে কোনো সময় এটা ভেঙে চুরে পড়বে এবং কেউ থাকবে না আপনার সাথে। এবং তাই আমরা পরবর্তীতে আমরা দেখেছি যে ওটা দিয়ে হয় না আর কি। ফলে আপনি হচ্ছে একটা জায়গায় আসতে হবে, এবং তখনকার চেয়ে এখনকার জিও পলিটিক্যাল জায়গাটা খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। এবং সেটা কখনোই আমি দেখি যে যারা একটু ক্ষমতায় চলে যায়, আমি বিএনপি আগে খুব স্পষ্টভাবে এবং খুব ক্লিয়ারলি, খুব সুন্দরভাবে কিন্তু এন্টারিমের সময় বিএনপি এই পলিটিক্সটা ব্রিফ করতেন, কিন্তু এখন তারা আবার এত কৌশলী হয়ে গেছে, ওটা ব্রিফ করেন না। যে বিশেষ করে আরাকান ক্রাইসিস, যেটা এই আরাকান ক্রাইসিসটার সৃষ্টির পেছনে কিন্তু একটা হচ্ছে আমেরিকান জিওপলিটিক্যাল ইন্টারেস্ট রয়েছে, এবং এই আমেরিকান জিওপলিটিক্যাল ইন্টারেস্টটার মূল লক্ষ্যটাই হচ্ছে চায়নাকে বেঁধে ফেলতে হবে, চায়নাকে বেঁধে ফেলতে হবে। চায়না এই আপনার মধ্যপ্রাচ্য থেকে তার হচ্ছে কি জলপথে যে জ্বালানি সংগ্রহ করে, তার সমস্ত জ্বালানি সংগ্রহের যে পথটা, তা একটা মাত্র ছোট্ট প্রণালী দিয়ে সেটা হয়, সেটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী, এবং যেটা মোটামুটি আমেরিকান ব্লকের দেশগুলোরই দখলে রয়েছে। আর বাকি সরাসরিভাবে সে নিতে পারে হচ্ছে কিন্তু এই রাখাইন প্রদেশ বা আরাকানের হচ্ছে সমুদ্র ইয়ার থেকে, তট থেকে নিতে পারে। এবং এখানে অলরেডি চায়না হচ্ছে গিয়ে তার মতো করে একটা পোর্ট তৈরি করছে, ইন্ডিয়াও তার মতো করে একটা পোর্ট তৈরি করে ফেলছে। এই পোর্টটা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে চায়না এবং হচ্ছে জান্তা সরকারের দখলে আছে, আরাকান আর্মি এই পোর্টটা দখল করতে পারে নাই। এই পোর্টটা যখন আরাকান আর্মি দখল করবে বা সমস্ত সমুদ্র তটটা যখন হচ্ছে আরাকান আর্মির দখলে চলে যাবে, তখন চায়না কিন্তু জ্বালানি ক্ষেত্রে একটা বড় ধরনের ক্রাইসিসে পড়ে যাবে আর কি। এবং এই ক্রাইসিসে পড়ানো ঠেকানোর জন্য চায়না তখন হচ্ছে লাভ দিয়ে পড়বে। একটা প্রক্সি যুদ্ধ হচ্ছে গিয়ে আসন্ন। আপনি দেখেন অনেকে বলতেছে যে ইউরোপরা হচ্ছে আর হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটা সেই যুদ্ধের গ্রাউন্ড কি বাংলাদেশ হবে, সেটা আর চালাতে চাচ্ছে না তারা, ওটা বন্ধ করতে চাচ্ছে। ইউরোপ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত কয়েক বছর ধরে, পশ্চিম ইউরোপ, আর এটা চায় না আর কি। আবার মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এটা ভিন্ন ধরনের ব্যবসা ঘটতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমেরিকান ওয়ার ইন্ডাস্ট্রি চালানোর জন্য তো যুদ্ধ লাগবে পৃথিবীতে, কারণ তার অর্থনীতি 35% নির্ভর করে ওয়ার ইন্ডাস্ট্রির উপরে। যুদ্ধ পৃথিবীতে না ঘটে তাহলে আমেরিকার অবস্থা 12টা হয়ে যাবে আর কি। যুদ্ধ চালাতে হবে, কোথাও না কোথাও চালাতে হবে। তো আগামী দিনে আমার হচ্ছে এই ইস্টে, সেই সাউথ ইস্টে তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে আর কি। আর একটা কথা হেলাল ভাই, একটা গুরুত্বপূর্ণ, যে ট্রাম্পের কথা আর রাষ্ট্র আমেরিকার কথা এক না। রাষ্ট্র আমেরিকার পলিসি আর ট্রাম্পের পলিসি এক না আর কি। ট্রাম্প ধুম করে বলে বসতে পারে আমি ওয়ান চায়না নীতি মানিয়ে নিলাম আর কি, কিন্তু ওয়ান চায়না নীতি মেনে নিলে তার যে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মিত্র যারা আছে, ঠিক আছে, তাদের মিত্র, এশিয়ান মিত্র যারা আছে, তারা হচ্ছে একটা ফাটাফাটি জায়গায় চলে যাবে, তারা আমেরিকাকে ত্যাগ করে বসতে পারে আর কি। এবং এই ঘটনা হচ্ছে যে সিম্পল একটা মিডিয়াতে একটু তিনি হচ্ছে গিয়ে একটু পোক করলেন, এটা বললেন, বলার পর তৈরি হইলো আর কি। ওয়ান চায়না নীতি মানে হচ্ছে তাইওয়ানের সার্বভৌমত্ব শেষ, তাইওয়ানকে এখন হচ্ছে মানে চায়নার কাছে ফেরত দিয়ে দিতে হবে আর কি।
তো এরকম পররাষ্ট্রনীতিটা আসলে স্টেট আমেরিকা বা রাষ্ট্র আমেরিকা বা ডিপ স্টেট আমেরিকা যাইটাই বলেন আপনি, তাদের পলিসি এটা না। ঠিক আছে, ট্রাম্পের হচ্ছে একটা কথার কথা, মুখের কথা আর কি, এবং ট্রাম্প একটু মুখের কথা বলেই বসে। ফলে ট্রাম্পের মুভ দেখে আসলে কিচ্ছু বোঝা যাবে না। ট্রাম্পের অনেক মুভ দেখে মনে হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, পুতিনের সাথে খুব ভালো আপনি সম্পর্ক। কি অস্বীকার করতে চান আপনি কি এই বন্ধুত্ব অস্বীকার করতে চায় না, কিন্তু আমেরিকা এবং রাশিয়া, রাষ্ট্র আমেরিকা এবং রাষ্ট্র রাশিয়া, তার বর্তমান সম্পর্কে, ইউক্রেন যুদ্ধ, ন্যাটো, সবকিছু যদি চিন্তা করেন, তাহলে এই বন্ধুত্বের কোনো মূল্য আছে, এই বন্ধুত্বের কোনো ইমপ্লিকেশন আছে। জি মিস্টার হেলাল। দেখেন, ফরেন পলিসি কত না স্ট্যাটিক ব্যাপার না, এটা একটা ডিনামিক্স আছে, সুতরাং এটা পরিবর্তনশীল। আমার ব্যক্তিগত ইস্যুতে মনে হয় যে চায়নায় আমেরিকার যে উত্তেজনা আমরা প্রথমে দেখছি, এখন সেই উত্তেজনা বিরাজ করছে না। আমি এখন যেটা বলতে চাচ্ছি, দেখেন চায়নার সাথে সম্পর্ক করলে সবচেয়ে আমরা পত্রিকায় দেখেছি যে ডেপ ট্র্যাপে পড়ার একটা সুবিধা, ঋণের ফাঁদে পড়ে। এখানে আপনার আমাদের সরকার, তারেক রহমানের সরকার, এটা যদি তিনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, যেমন আপনার এই যে ওদের থেকে কাঁচামাল কিনতে হবে, ওদের থেকে টেকনোলজি নিতে হবে, এরকম ওদের থেকে আপনার এক্সপার্টিস নিতে হবে, সেগুলো আপনাকে আমাদের জনবান্ধব কর্মসূচির মধ্যে হয়। এইসব বিষয় পড়লে আমরা ঋণের ফাঁদে পড়ব না। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সংসদ, এই সংসদটা যে এতদিন 2টা অধিবেশন যে ভাইব্রেন্টলি চলছে, এটা একটা ভালো লক্ষণ। বাংলাদেশের আগের কোনো সংসদ এই যে 2টা অধিবেশন প্রায় 1 মাস আগে করলাম, এখন আর প্রায় 1 মাস হতে চলেছে, এই 2 মাসে কিন্তু অনেক প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। এবং আপনি দেখবেন যে যখন জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি হলো ওয়ার্ল্ড ক্রাইসিসের জন্য, সেখানে আমরা কমিটি গঠন করলাম ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করবার জন্য। জুলাই সনদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কমিটি গঠন করলাম। তর্ক বিতর্ক যাই হোক, অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সংসদ যে অ্যাক্টিভ কাজ করছে, ডেমোক্রেসি যদি রিস্টোর হয়, তাহলে আপনার পলিটিক্সটাও আপনার ভাইব্রেন্ট হবে। কারণ পলিটিক্স ইজ দ্য কনডেন্স এক্সপ্রেশন অফ ইকোনমিক্স, অর্থনীতির ঘনীভূত রূপ। হ্যাঁ, এটা হলো পলিটিক্স। সুতরাং আমরা যদি আমাদের ডেমোক্রেসিটাকে আমরা রান করাতে পারি, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধ ছিলাম ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে, সেই ফ্যাসিবাদের যেন পুনর্জাগরণ বা রিসার্ফেস হওয়ার কোনো রকম ফাঁক ফোকর না থাকে, এজন্য আমাদের একটা বড় ঐক্যের প্রয়োজন। যে ঐক্যটা আমি মনে করি সংসদে উভয় দল দেখাচ্ছে। সুতরাং আমাদের বাংলাদেশের আমাদের ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। জি, আমরা একেবারে শেষের দিকে। মিস্টার রুবেল, আর কিছু যোগ করবেন? 1-1.5 মিনিট ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, ঠিক আছে। রাজনীতি, অবশ্যই রাজনীতি কেন, সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল, এবং এটাই একমাত্র বলা যায় স্ট্যাটিক্স, যে কোনো কিছুই হচ্ছে অপরিবর্তনশীল না। তবে যে এই জায়গাটার আমরা আমাদের মাথায় রেখে যাওয়া দরকার, যদি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিএনপি এটাকে যদি ভুলে যায় বা এটাকে যদি বুঝতে ভুল করে, ঠিক এই সময়ের হচ্ছে বিশ্বের রাজনীতির যে পরিবর্তনময়তা এবং বিশ্বের রাজনীতির একটা হচ্ছে গিয়ে কঠিন জায়গায় হচ্ছে গিয়ে খুব বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশকে নিয়ে সংগঠিত হচ্ছে। সেই সংগঠিত করার ক্ষেত্রে চীন একটা পোর্শনে থাকবে, আমেরিকা একটা পোর্শনে থাকবে, এবং এগুলো তো নিয়ে হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে কাজ শুরু হয়ে গেছে, আমেরিকান কাজ শুরু হয়েছে, এবং এই জন্যই তো ব্যাপারটা ছিল মানবিক করিডোর, এবং এই জন্যই তো আমার সেন্ট মার্টিনে আমরা দীর্ঘদিন হচ্ছে হেলাল ভাইও যেতে পারি নাই, আমিও বেড়াতে যেতে পারি নাই সেন্ট মার্টিনে। তো এই যে সেন্ট মার্টিনে কেন যেতে পারি নাই, আমাদের বোঝানো হলো অনেক পরিবেশবাদী ব্যাপার স্যাপার, কিন্তু আসলে কি সব কিছুই পরিবেশবাদের কারণে যেতে পারি নাই? এখানে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমাদের কাছে মিডিয়াতে আপনি এখন না স্বীকার করতেও পারেন, কিন্তু আমার আন্তরিক অনুরোধ হচ্ছে যে বিষয়গুলোকে খুব সিরিয়াসলি বিএনপি ডিল করা দরকার। মিস্টার আজিল বারী হেলাল, ক্লোজিং রিমার্কস। আমার বক্তব্য হলো যে দেখেন, 4 মাসের সরকার, এই 4 মাসে আমাদের সরকারের মন্ত্রিসভা 24/7 কাজ করেছে। ভুল ত্রুটি যাই হোক, আমি অনেক বক্তৃতায় বলেছি আমরা পেন্সিল মানসিকতার মন, আমরা ভুল হলে শুধরে নিতে পারি,
কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে এই 4 মাসে আমাদের মন্ত্রিসভা, আমাদের প্রধান শত্রু এখন করাপশন। একসময় বলা তো হাঙ্গার ইজ দ্য মেইন এনিমি অফ কান্ট্রি। আমরা মনে করি যে করাপশন ইজ দ্য মেইন এনিমি অফ বাংলাদেশ। আমরা কিন্তু এই গত 4 মাস সরকারে আমরা করাপশন এর এই জিনিসটা আপনারা এখনো কেউ কিন্তু অঙ্গুলি হেলন করে দেখাতে পারেনি। অর্থাৎ আমাদের সরকার যে করাপশন ফ্রির দিকে যাচ্ছি আমরা, এইটা একটা ইম্পর্টেন্ট দিক আমাদের আগামী রাজনীতির। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং সিরাজুল বারী হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, আমাদের বর্তমান সরকার 4 মাস বয়স, তার সম্ভাবনা যেমন আছে, ঝুঁকিও তেমন আছে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেটা এখন সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বহু রাজনৈতিক বাস্তবতাকে উপলব্ধি করা এবং দেশটাকে ঐক্যবদ্ধ রাখা, দেশের জনগণকে আস্থায় রাখা সবসময়, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে অবিচল থাকতে হবে। দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।